চিলেকোঠার উপরে অনেক আমি শশা গাছ বসিয়েছি। তো সেই শশা গাছগুলো যেহেতু নিজে বীজ থেকে আমি চারা তৈরি করেছি বা নিজের রাখা বীজ থেকে, মানে পুরনো যে সমস্ত শশা গাছ ছিল সেই শশা গাছের শশা পাকিয়ে বীজ তৈরি করেছি, সেই গাছ থেকে আমি আবার চারা বসিয়েছি, মানে বীজ বসিয়ে চারা তৈরি করে সেই গাছে কীরকম শশা ধরছে সেটাই আজকে শেয়ার করব। আর ছাদ বাগানে অনেক সময় আমরা যে সমস্ত লতানো সবজি গাছ করি সেগুলোকে সবসময় মাচাতেই কি দিতে হবে, সেরকম কি কোনো ব্যাপার থাকে? তো সেটা নিয়েও আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু কথা বলবো। তো দেখুন, কথা বলতে বলতে চলে এলাম আমার চিলেকোঠার ছাদ বাগানে যে শশা গাছগুলো বসিয়েছিলাম। দেখুন কত ছোট শশা গাছ, মানে 2 হাতও হয়নি কিন্তু শশা গাছের হাইটটা। তার মধ্যে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কীভাবে শশা তৈরি হতে শুরু হয়ে গেছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে। আর চিলেকোঠার উপরে সত্যি কথা বলতে আমি খুব বেশি গাছের কেয়ার করতে পারি না, কোনো রকমে এসে সকালবেলাটা এসে জল দিয়ে চলে যাই, তারপরে কিন্তু সেইভাবে কিন্তু এই গাছগুলোর আমি কেয়ার করতে পারি না। আর এদিকে কিছু বরবটির গাছ দেখুন আবার আমার তৈরি হয়ে গেছে, আর পাশেই আছে উচ্ছে গাছ। হ্যাঁ, তো আগের একটা ভিডিওর কমেন্টে ছিল যে উচ্ছে গাছ যদি আমরা মাচা ছাড়া কি আমরা তৈরি করতে পারি? হ্যাঁ, মাচা ছাড়াও আমরা তৈরি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। শুধু আমাদেরকে একটু আমাদের আশেপাশে যে সমস্ত গাছ আছে সেই গাছের দিকে যাতে উচ্ছে গাছটা চলে যায় সেই ব্যবস্থাটা অন্তত আমাদেরকে করতে হবে। একদম যদি মাটিতে আমরা উচ্ছে গাছ তৈরি করতে চাই সেক্ষেত্রে উচ্ছে হবে না তা নয়, উচ্ছে হবে, কিন্তু গাছ একটু সাহারা পেলেই কিন্তু লতানো গাছ একটু সাহারা পেলে খুব ভালো হয়। সবজিগুলো যদি ঝুলতে পারে তাহলে কিন্তু সেগুলো সাইজটা ভীষণ ভালো হয়। এদিকে দেখুন কত উচ্ছে গাছ আছে, দেখুন এগুলোই কিন্তু আমার কোনোটাতেই কিন্তু কোনো মাচা কিন্তু কিছুই নেই। তো কিছু কিছু আছে স্টিক মতো দেওয়া আছে, যে সমস্ত পুরনো গাছ বা পুরনো গাছের ডাল যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি তৈরি করে দিই। আর এখানে দেখুন উচ্ছে গাছও আমার কত বড় হয়ে গেছে, এবং এখানে দেখুন কোনো কিন্তু মাচা ফাচা কিন্তু কিচ্ছু তৈরি করা নেই। তো অন্যান্য যে সমস্ত একটু বড় গাছ যদি থাকে, জবা ফুলের গাছ থাকতে পারে, বিভিন্ন ধরনের একটু উঁচু গাছ যদি থাকে, এবং সেটা যদি নাও থাকে অন্যান্য গাছের মধ্যে যদি আপনি উচ্ছে গাছটাকে বাইয়ে দিতে পারেন তাহলেও কিন্তু সেখানেই হয়ে যাবে, আলাদা করে কোনো মাচা তৈরি করার কিন্তু কোনো দরকার নেই। আর এখন কিন্তু আমাকে প্রতিদিন এসে কিন্তু আমার ছাদ বাগানে হ্যান্ড পলিনেশন করাতে হচ্ছে শশা গাছগুলো। তো শশা গাছের কিন্তু অবশ্যই আমাদেরকে হ্যান্ড পলিনেশন করতে হবে, নাহলে কিন্তু শশা হবে না, বা যে সমস্ত সবজি গাছ আমরা তৈরি করছি সেই সবজি গাছগুলোকে কিন্তু হ্যান্ড পলিনেশন করাতে হবে। তো আমার ছাদ বাগানে যদিও বা প্রচুর মৌমাছি আসে, কিন্তু সবসময় কিন্তু সেটা দাঁড়াতে কিন্তু হয় না। তো সেই জন্য আমাদেরকে কিন্তু পলিনেশনটা করিয়ে দিলে শশাটা যেমন মিস হবে না, এবং তার সঙ্গে সঙ্গে সাইজটাও কিন্তু ভীষণ ভালো হবে। তো সেই জন্য দেখুন আমি হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি। তো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ আমাদেরকে কিন্তু করতে হবে। আমার ছাদ বাগানে যদিও বা মৌমাছি আসে, কিন্তু তবুও তাদের ভরসায় থাকলে কিন্তু হবে না, কারণ মৌমাছি তো আর জেনে বুঝে করে না, ওরা এক ফুল থেকে আরেক ফুলে যেতে থাকে, যেতে যেতে যদি কোনো কারণে পলিনেশন হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ভাগ্য। তো দেখুন কথা বলতে বলতেই তাদেরকেই কিন্তু দেখতে পাচ্ছি, ওই দেখুন ফুলের মধ্যে বসে আছে। তো ওরা যখন এক ফুল থেকে আরেক ফুলে যায়, মানে স্ত্রী ফুল থেকে বা পুরুষ ফুল থেকে যখন স্ত্রী ফুলে আসে, তখনই কিন্তু হচ্ছে ওদের মানে মুখের সাথে বা ওদের পায়ের সাহায্যে যে পরাগটা লেগে সেটাই হচ্ছে স্ত্রী ফুলের উপরে যখন বসবে, তখন যদি সেই পরাগটা তার মধ্যে লেগে যায় তবেই কিন্তু শশাটা হবে বা সবজিটা হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখুন এদিকটা আমার প্রচুর কিন্তু এবারে আমি শশা গাছ তৈরি করেছি একসাথে অনেক, কারণ একটা দুটো শশা গাছ হলে না তখন একটা দুটো করেই শশা হারভেস্ট হয়। তো আমরা যদি একসাথে অন্তত 8-10টা গাছ যদি তৈরি করতে পারি সেক্ষেত্রে কিন্তু তবেই কিন্তু আমরা 2-3 জনের ফ্যামিলিতে আমরা কিন্তু একসাথে অনেকগুলো করে শশা হারভেস্ট করতে পারবো। তো সেই জন্য কিন্তু এবারে আমি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শশা গাছ তৈরি করেছি। তো আপনারা ছাদ বাগানে যদি কোনো সবজি গাছ বা কোনো শশা গাছ বা যে কোনো কিছু যদি তৈরি করতে চান তাহলে মানে একই গাছ করুন, কিন্তু একটু পরিমাণে যাতে বেশি তৈরি করতে হবে, কারণ যাতে আমাদের সেটা যাতে বাইরে থেকে আর কিনে খেতে না হয়। তো আমি আমার ছাদ বাগানে কিন্তু সেটাই চেষ্টা করি, যেটাই করি একটু বেশি পরিমাণে তৈরি করার চেষ্টা করি, যাতে অন্তত আমাকে সেই জিনিসটা বাইরে থেকে কিনে খেতে না হয়। দেখুন এখানে কি সুন্দর আলু গাছ তৈরি হয়েছে, যেটা রান্নাঘরের আলু, যেইগুলোর মুখ বেরিয়ে গেছে সেগুলো এনে শুধু জাস্ট বসিয়ে দিয়েছি, তাতেই দেখুন কত সুন্দর শাক তৈরি হয়ে গেছে। এবারে চলে এলাম আমার বেডের কাছে, এখানেও দেখুন আলুর চারা তৈরি হয়ে গেছে। তো এগুলো যখন আরেকটু বড় হবে তখন কিন্তু এই বেডটার মধ্যেই কিন্তু আমি বসিয়ে দেবো। আর বেডটা যেহেতু অনেকটা বড়, এখন আমি পুরোটা মাটি নেই আমার কাছে ভরাট করার মতন, তো আমি কি করেছি দেখুন,
এরকম সাইড থেকে না কিছু কাঠের বা বাঁশ জাতীয় জিনিস দিয়ে দিয়েছি, দিয়ে দুটো দিক কভার করে দিয়েছি, দিয়ে এক সাইডে মাটি ফেলে তার মধ্যেই কিন্তু আমি গাছগুলো বসিয়ে দিয়েছি। আর আমার ছাদ বাগান থেকে আজকে কিছু আঁকও আমি তুলে নেব। তো আঁকগুলোকে একবার দেখিয়ে দিই। এবার আমি আঁকগুলোকে দেখুন অলরেডি কেটেও নিয়েছি কয়েকটা ওপাশ থেকে। তো এবার আঁকগুলোকে আমি ছাড়িয়ে নেব, আর এদিকে কেটেও রাখা হয়ে গেছে। তো ছাদ বাগানের এই আঁকগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি। আপনারা কিন্তু পারলে ছাদ বাগানে অবশ্যই একটা দুটো আঁকের ঝাড় করবেন। তার কারণ আমরা যে অনেক সময় হয় না, আমরা কোনো স্টিক খুঁজে পাই না, আমরা গাছে কি সাহারা দেব। তো আপনার ছাদ বাগানে যদি আঁকের গাছ থাকে তাহলে কিন্তু আপনাকে আর লাঠি খুঁজতে হবে না। এখান থেকেই কিন্তু প্রচুর লাঠি বা স্টিক আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তো ছাদ বাগানে অবশ্যই আখ খান আর না খান, আমাদের গাছের জন্য কিন্তু আখের চাষ কিন্তু অবশ্যই করতে হবে।